শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। আমাদের এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেকেই হয়তো কিছু কারণে তিতিবিরক্ত হয়ে উঠি, বিশেষ করে আমাদের সম্পর্কগুলোকে নিয়ে। হয়তো আমরা এমন একটা প্রেমের সম্পর্কে আছি যেখান থেকে হয়তো আমরা বেরিয়ে যেতে চাইছি, কিংবা আমাদের দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনেও যেন একঘেয়ে হয়ে গিয়েছে, তাই চাইছি একটু বেরিয়ে যেতে। এরকম নানান ধরনের বিষয় আমাদের ঠিক এখনকার সময় যেন আরও বেশি করে আমরা দেখতে পারছি বা উপলব্ধি করছি। আর সেই সমস্ত উপলব্ধিগুলো আমাদের এই সমাজে একটা প্রভাব অবশ্যই ফেলছে, তার পাশাপাশি সেই প্রভাবটা ফেলছে আমাদের মনের মধ্যেও। আর যার ক্রিয়া বা প্রতিক্রিয়া দুটোই একেবারে অন্য রকমভাবেই কিন্তু ফিরে আসছে বা ফিরে যাচ্ছে আমাদের কাছের মানুষগুলোর কাছে। তো আজ আমরা সেরকমই একজন কাছের মানুষকে পেয়ে গিয়েছি, আমাদের মনের মানুষকে পেয়ে গিয়েছি, যার কাছে আমরা এই রকম মনের কথাগুলোকে একটুখানি খোলামেলাভাবে তার কাছে রাখবো প্রশ্ন, এবং তিনি আমাদেরকে খোলামেলাভাবে তার উত্তর দেবেন। কিছুটা হলেও যারা আমাদের ক্যামেরার ওপারে রয়েছেন তারা একটু রিলিফ পাবেন, এটা আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে যদি বলি যে গ্যারেন্টি দিতে পারি। কারণ রিলিফ পাওয়ার কথাটা কেন বললাম, যে আমরা মনের মধ্যে আমাদের যে সমস্ত কাজগুলো চলছে, যেই ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, যে কোনটা ভালো কোনটা খারাপ, কি নেগেটিভ কি পজিটিভ, কেন এটা আমি করছি, কেন এই সম্পর্ক, এরকম নানান প্রশ্নে যখন আমরা জর্জরিত, তখন কিন্তু আমাদের মনে হয় এমন একটা বন্ধু, যে বন্ধু আমাদেরকে খুব ভালোভাবে বুঝবে এবং আমাদের যে ওঠাপড়াগুলো মনের সেটাকে বুঝবে। তো আজ আমাদের স্টুডিওতে এই মুহূর্তে হাজির হয়ে গিয়েছে মনস্তত্ত্ববিদ ডক্টর গার্গী দত্ত কুণ্ডু। স্বাগত ম্যাম আপনাকে। এবং আমরা কিন্তু আমাদের ক্যামেরার ওপারে যারা আছে তাদেরকেও অবশ্যই বলে দেব যে তারা কিন্তু তাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই আমরা আপনাদের কাছে কিন্তু রাখতে পারেন। এবং আজকে আমাদের টপিক রয়েছে রিলেশনশিপ, এবং বোধহয় এই রিলেশনশিপ কথাটার মধ্যেও একটা অনেক বড় একটা ব্যাপার বা ব্যাপ্তি অবশ্যই রয়েছে। তো প্রথমেই আমি এটাই যাব যে আমি আগে ছোট করে এটাই জিজ্ঞাসা করবো যে রিলেশনশিপ এটাকে আমি ছোট কথায় যদি বলি, তাহলে আমরা কি বলবো? একজন মনস্তত্ত্ববিদের রিলেশনশিপটাকে কি বলবে ছোট কথায়? রিলেশনশিপের বাংলা অর্থ সম্পর্ক, হিন্দিতেও সম্পর্ক বলে। সম্পর্ক মানে হচ্ছে যে সেখানে একের অধিক দুটি ব্যক্তি আছে এবং দুজন ব্যক্তিরই একটা কোনো গোল বা মোটিভ আছে, তাকে মানে আরেকজন ব্যক্তির কাছে তাকে অ্যাট্রাক্টেড ফিল করা বা তার প্রতি যাওয়া। তারা একটা সম্পর্ক গড়তে যায় যেটা কোনো ব্লাড রিলেশন নেই, বা সেটা হয়তো তার কোনো আত্মীয় স্বজন বা পরিবার নয়। আমরা এই ধরনের সম্পর্কগুলোকে রোম্যান্টিক রিলেশনশিপ বলি। আর আমাদের আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্কগুলো থাকে সেগুলো আমাদের পারিবারিক সম্পর্ক। আর বাবা মা ভাই বোন সব কিছুই কিন্তু সম্পর্ক। তো সম্পর্কর যেটা মেইন রিজন হচ্ছে, যে মেইন ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে দুটো মানুষ হতে হবে অ্যাটলিস্ট, এবং সেই দুটো মানুষের মধ্যে কোনো রকম ইমোশনাল এবং কমিউনিকেশনের আদান প্রদান হওয়া দরকার। ভীষণ ভালো কথা। কিন্তু এই রিলেশনশিপ যদি বলি, আমরা এখন বর্তমান সময়ে যদি দেখি যে একটু নবীন প্রজন্ম যারা রয়েছেন বা যারা একটু হয়তো আগের রয়েছেন, সেক্ষেত্রে এই রিলেশনশিপের মধ্যে একটা একটা দোটানা বা একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার ভাবনা এখন মানুষের মধ্যে আসছে। তো এমন ধরনের কোনো পেশেন্ট, বা পেশেন্ট বললে বোধহয় ভুল হবে, যে একেবারে এমন ধরনের মানুষ কি আসে আপনার কাছে, বা কিরকম ধরনের তারা চায়, কি ভাবে তারা এই সময়? হ্যাঁ, আমার কাছে তো মানে ধরুন ম্যারেজ কাউন্সেলিং বা মেরিটাল কাউন্সেলিং এর তো অনেকেই আসে। তাছাড়া মানে যারা আনম্যারিড এবং যারা জেন জি বা মিলেনিয়ালস, মানে যারা ইয়াং জেনারেশন এখনকার দিনে, তারাও নানা রকম সম্পর্কজনিত সমস্যার মধ্যে আছে। মানে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে সম্পর্ক নিয়ে সবাই একটু কিন্তু স্ট্রেসড আউট থাকে, একটু কিন্তু মানসিকভাবে কোথাও কোনো একটা কনফিউশনে থাকছে, বা খুব চট জলদি ব্রেকআপ হয়ে যাচ্ছে। আবার অনেকেই যেটা বলছে যে আমি বেরিয়ে আসতে পারছি না, তো ম্যাম আমাকে হেল্প করুন যাতে আমি বেরিয়ে আসতে পারি। তো এইরকম নানা ধরনের সমস্যা আমরা কিন্তু সবসময় মানে আমি অ্যাটলিস্ট আমি আমার ক্লিনিকে দেখছি যে ইয়াং জেনারেশন প্লাস ম্যারিড কাপলস, মিডল এজ জেনারেশন, ইভেন অনেক একটু বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারাও আসেন ম্যারেজ কাউন্সেলিং এ। কারণ প্রত্যেকটা এজে, প্রত্যেকটা বয়সে না সম্পর্কের
কাঠামোটা, তার ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে। তো সেই হিসেবে সেখানে সেখানে সব জায়গাতেই যেরকম ভালো দিকও আছে, তার নেগেটিভ সাইডও আছে। তো মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ছে, তো ডেফিনেটলি সম্পর্কটাকে ইম্পর্টেন্স তো দিচ্ছে, কিন্তু যেটা ইদানিং যেটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিবাহিত হোক কি অবিবাহিত হোক কি, ইয়াং জেনারেশন জেন জি বা মিলেনিয়ালস হোক, তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে একাকিত্ব, লোনলিনেস অ্যান্ড বোরডাম। একটা কাউকে সে পাশে চাইছে যার সাথে সে সব শেয়ার করতে পারবে। তা আমার মনে হয় না যে কেউ কোনো মানে খারাপ উদ্দেশ্য নিয়ে না কেউ কারোর সাথে কিছু সম্পর্ক করতে যায় না, সবাই একটা অ্যাকচুয়ালি মানে শেয়ার করার জায়গা খোঁজে। এবং সেইটা করতে গিয়ে ওই ঠিক মতন আমি যেভাবে চাইছি শেয়ার করার মনোপুত মানুষ পাচ্ছে না, ব্যস্ততার কারণে আমি যে সময় শেয়ার করতে চাইছি সে সময় অ্যাভেলেবল নয়। এই কারণে একটা তাদের মধ্যে একটা মানে একটু হচ্ছে যে তুই আমার সময় অ্যাভেলেবল হচ্ছিস কিন্তু তোর সময় অ্যাভেলেবল হচ্ছিস না, এইটা নিয়ে একটা প্রবলেম। অনেক হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে সময় দেওয়া নিয়ে প্রবলেম। তো এইটাই হচ্ছে মেইন রিজন আজকাল দেখতে পাচ্ছি যে একাকিত্বর কারণেই সবাই খুঁজছে সম্পর্ক, কিন্তু তার সম্পর্কগুলো যেগুলো হচ্ছে বা ভেঙে যাচ্ছে কোনোটাই ঠিক ডিপলি স্যাটিসফাইং অনেকের জন্যই হচ্ছে না আর কি। তো কোনো কোনো ক্ষেত্রে যে আপনার কাছে যখন ক্লায়েন্টরা আসছে, যেটা বললেন যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, সেটা কি মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেটা ভেঙে যাচ্ছে এরকম সম্পর্ক বেশি আসছে, নাকি যেগুলো নিউ কাপল যারা হয়তো আগামীতে ভাবছে যে তারা আগামীতে একসাথে থাকবে, পথ চলবে কিছুটা, আরো কিছুটা, সেরকম হচ্ছে? কিরকম ধরনের ক্লায়েন্ট এই সময় আসছে এবং এটা কতটা প্রভাব ফেলছে মনের মধ্যে? দেখুন, দাম্পত্য জীবনের যারা মানে ম্যারিড কাপলস যারা কাউন্সেলিং এ আসে না, তারা মানে কাউন্সেলিংটাকে হয়তো একটা শেষ চেষ্টা হিসেবে দেখে আসে, যে সব রকমই তো করলাম এতদিন ধরে, এত বছর ধরে, মানে বাড়ির লোক ইনভলভ হলো কি বন্ধু বান্ধবেরা হলো, আমার তরফ থেকে চেষ্টা করলাম, কিন্তু হয়তো অনেকে শেষ চেষ্টা হিসেবে আসে। কিন্তু এখানে বুঝতে হবে যে ম্যারেজ কাউন্সিলিং বা যে কোনো কাউন্সিলিংই একটা ওয়ান টাইম জিনিস নয়। কাউন্সিলিং থেরাপি একটা টাইম লাগে কিছুটা, তার কারণ হচ্ছে একটা মানুষকে বুঝতে চিনতে তার যে দৃঢ় ধারণাগুলো সেগুলো চেঞ্জ করতে অনেকটা সময় চলে যায়। তবে হ্যাঁ, এটা পজিটিভ জিনিস যে আসছে যখন কেউ কাউন্সিলিং নিতে ম্যারিড কাপলসরা, দ্যাট মিনস ওদের দুজনের মধ্যে একটা ইচ্ছে আছে যেটাকে ওয়ার্কআউট করি, সেটা একটা পজিটিভ সাইড। তবে হ্যাঁ, শুধু কমপ্লেন করতে আসাও আছে যে একে অপরের অ্যালিগেশনটা বলার এমন একটা লোক চায় যে মানে কেউ শুনছে না, নিরপেক্ষভাবে বুঝবে তাকে, এটাও হয়। আর ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যেটা দেখি, যারা আনম্যারিড, যারা ডেটিং বা কোনো একটা সম্পর্কে আছে, তাদের যেটা একটা খুব কমন টার্ম হচ্ছে টক্সিক রিলেশনশিপ। তো টক্সিক রিলেশনশিপের জন্য অনেকে আসে, অনেকে কাউকে ওভারকাম করতে পারছে না সেটার জন্য আসে, অনেকে মানে একটু বেশি ডিপলি ইনভলভ হয়ে গেছে, সে হয়তো পাত্তা দিচ্ছে না, ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে আছে, হ্যাঁ, এইসব নানান রকমের ইস্যু আছে, সে কারণেই আসে। তো এই সব কিছু জায়গায় দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের সম্পর্ককে ভ্যালু তো দিচ্ছে প্রচুর বড় করে, সবাই মানে কি না, মানে সত্যিকারের ভালোবাসা খুঁজছে, ট্রু লাভটাকে খুঁজছে। কিন্তু কোনো কারণে মানে আজকালকার দিনে একটা একটু ট্রেন্ড দেখতে পাচ্ছি যে সবাই ডিসস্যাটিসফাইড, মেনলি অনেকেই, সবাই বলবো না, অনেকেই ডিসস্যাটিসফাইড যে সেই সত্যিকারের আনকন্ডিশনাল মানে একেবারে একাত্তা এক প্রাণ সোলমেট ভালোবাসাটা ঠিক পাচ্ছি না, কোথাও হচ্ছে না। তো এই জায়গাটাই হচ্ছে মেইন জায়গা, ওখানে ক্রাইসিসটা তৈরি হয়ে যাচ্ছে। এটা সে মানে ম্যারিড হোক আনম্যারিড হোক, সেই সোলমেটের যে চেষ্টা খোঁজ, সেই সোলমেটের চেষ্টার খোঁজের জন্যই না সম্পর্কগুলো কোথাও একটা ডিস্যাটিসফ্যাকশনে, যেটা আপনি বললেন যে ডিভোর্সের সংখ্যাটা বাড়ছে, তো সেখানে দাঁড়িয়ে কি যে এই যে দাম্পত্য জীবন যেটা হয়তো এক কারোর 12 বছর 13 বছর 14 বছর 20 বছর 25 বছর যেটাই হোক, যেটাই একটা সময় সে অতিবাহিত করেছে, তো সেই সময়ের মধ্যে সে পারছে না, এবং যেটা আপনি বললেন যে সোলমেট খুঁজছে, তো এটা কি মানে মনের মধ্যে একটা ক্রিয়া হচ্ছে? কারণ সোলমেট কি সত্যি সম্ভব পাওয়া, এটাও তো একটা মানে প্রশ্ন থেকে যায়। সোলমেট মানে কি জানেন তো, মানে এটা আমার ব্যাখ্যা, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি। সোলমেট মানে হচ্ছে যে এমনই একটা ব্যক্তি যে আমাকে টোটালি বুঝবে, আমাকে জাজ করবে না, এবং আমাকে তার জন্য চেঞ্জ হয়ে বা আমাকে চেঞ্জ করার প্রচেষ্টা করবে না।
তো এটা তো আমরা সব জায়গায় চাই যে এমন একটা কেউ হোক যে আমাকে ডিপলি বুঝুক। কিন্তু আপনারা এটা ভেবে দেখুন, আজকালকার দিনের এই এত মানে কর্মব্যস্ত জীবনে, যেখানে টাকা পয়সা রোজগার করার জন্য বা জবের জন্য, বিজনেস যে যাই করুক, প্রচন্ড খাটাখাটনি, প্রচন্ড স্ট্রেস এবং প্রচন্ড একটা র্যাট রেস তৈরি হয়ে আছে। সেখানে কেউ কাউকে কেন টাইম দিতে চাইবে এতটা? তো এই আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড হয়ে যাওয়ার ফলে সেই সোলমেটটা আমি যখন কারোর কাছ থেকে আশা করছি যে আমি শেয়ার করে তাকে সেই জায়গাটা সে আমায় দেবে, ইউ হ্যাভ টু গিভ ইট ইকুয়ালি। কিন্তু এইখানে কে কাকে কত বেশি দেবে আর কে কত কম দেবে, এইটা নিয়ে একটা ছোট একটা আনহেলদি কম্পিটিশন থাকে। তো এই আনহেলদি কম্পিটিশনটা কতটা মাইন্ডকে ডিস্টার্ব করছে বা একটা মানুষকে কতটা প্রভাবিত করছে? ওইটাই তো মানে মানে আর একটা কারণে কি, এখন এত অপশনটা বেড়ে গেছে না, মানে একটা সম্পর্ক থেকে ফ্লিপ করে আর একটা সম্পর্কে যাওয়াটা কোনো ব্যাপারই না। তার কারণ হচ্ছে কারোর সাথে সম্পর্ক করতে গেলে কমিউনিকেট করতে হবে। কমিউনিকেশনের মাধ্যম অনেক, হ্যাঁ, এবং কমিউনিকেশনের মাধ্যম নানা রকম ডেটিং অ্যাপস রয়েছে, তারপরে আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে। সেখানে কমিউনিকেশনের মাধ্যমে একজন, ঠিক আছে তু নেহি তো অর সাহি, ব্যাপারটা খুব কুইকলি হয়ে যাচ্ছে বিকজ অফ ইগো হার্ট। কোনো একটা ঝামেলা হলো সম্পর্কে, তখন সে হয়তো আরো পাঁচজনের সাথে এক্সট্রা তার মানে কোথাও কোথাও বন্ধু, মানে সিচুয়েশনশিপ, নট অনলি রিলেশনশিপ, সিচুয়েশনশিপ মানে সেটা রিলেশনশিপ নয়, কিন্তু মানে কতগুলো টার্ম বেরিয়ে আসছে। হ্যাঁ, এগুলো আছে। তো এরকম অনেকেই দেখা যাচ্ছে যে একটা হয়তো তার স্টেবল সম্পর্ক আছে, স্টেবল বলতে অ্যাটলিস্ট মানে সে তার স্টেডি সম্পর্ক, আর তার সাথে সাথে তার দু একটা তার মানে এক্সট্রা ফ্রেন্ড কাম, মানে একটু স্লাইটলি একটা ইয়ে আছে, এরকম একটা ব্যাপার আছে। এবং সেটার কারণ কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নয়। ইন্টেনশনটা হচ্ছে ওই শেয়ার করবার সময় আমার যখন সময় হচ্ছে, হয়তো আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড সে অ্যাভেলেবল নয় আমি যে সময়টা চাইছি, আমি যে সময়টা ফ্রি টাইমে চাইছি, এবং সেই সময় তাহলে আমাকে একটা গ্যাপ ফুলফিলমেন্টের জায়গা চলে আসছে। ঠিক সিমিলারলি এই ম্যারিড কাপলসদের মধ্যেও ওই পরকীয়া প্রেমটা খুব বেড়ে গেছে এবং রয়েছে। তো এই সব কিছুর পেছনেই না কোনো জাজমেন্টের ব্যাপার নেই যে এটা ঠিক এটা ভুল, তো কিন্তু এটা হচ্ছে, এটা ফ্যাক্ট। তো ডিভোর্সটা বাড়ার কারণ একটা হচ্ছে পরকীয়ার জন্য হয়, ওই আবার এই সোলমেটের খোঁজে। যারা হয়তো ডিভোর্স করছেন তারা হয়তো মনে হচ্ছে যে এই যে ওনার এর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আমার আরো অন্য কারোর সাথে হয়তো সে আমার সোলমেট। সেটা অ্যাবসলিউটলি হতেই পারে। অনেকেই ছোট বয়সে, ভুল বয়সে একটু আবেগে বই গিয়ে হয়তো অন্য মানুষকে চুজ করে ফেলেছে। মানুষটি হয়তো খারাপ না, কিন্তু তার সাথে ম্যাচিংটা নেই। তো ঠিক আছে, কিন্তু এই ওইটাই মনে হচ্ছে যে হয়তো আমার নেক্সট ম্যারেজটায় গেলে আমি ঠিক হয়তো সোলমেটটাকে পেয়ে যাব। তো এটা হয়, অনেকের ক্ষেত্রেও হয়। সেকেন্ড ম্যারেজ খুব সাকসেসফুল হয়, থার্ড ম্যারেজও সাকসেসফুল হয়। তো তাদেরকে কোনো জাজ করবার জায়গা নেই যে 50টা বিয়ে কিন্তু করছে। এটা কি খুব সাধারণ যারা, যেমন আমরা এই জিনিসগুলো কিন্তু দেখে থাকি, যারা একটু সেলিব্রিটি তাদের এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসা, বা কাউকে কারোর পছন্দ হচ্ছে না তারা সেটাকে ইগনোর করে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্কে খুব চটজলদি তারা করে আসতে পারছে। কিন্তু একজন সাধারণ মানুষ, যদি বলা যায় যে খুব সাধারণ একজন গৃহবধূ বা হাউসওয়াইফ বা একজন সাধারণ চাকুরিরত মানুষ, মানে কারণ একজন ব্যক্তিকেও ধরতে হবে, একটা পুরুষ মানুষের মধ্যেও সে ব্যাপারটা রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি সেটা সম্ভব হয় সবসময় সেটা বেরিয়ে আসার, নাকি সেটা একটা অন্যরকম প্রভাব তার জীবনে ফেলে দেয়? অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে কোনো কিছুই না ওরকম ভাবে জেনারেলাইজেশন টানা যায় না, কারণ প্রত্যেকটা সম্পর্ক একটা সমাজের প্রেক্ষাপটে হচ্ছে, এবং সেই সমাজটা কার কি ধরনের সমাজ, কার কি ধরনের কালচারে রয়েছে, তার আর্থিক কন্ডিশন এবং তার কালচারাল ব্যাকগ্রাউন্ড মিলে হচ্ছে। তো হয়তো দেখা যাচ্ছে যে খুব মানে আমি হাই সোসাইটিতে, সেখানে হয়তো শেম বা লজ্জাটা কোনো ডিভোর্স করলে বা টাকা, যেখানে ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে, সেখানে হয়তো অতটা হচ্ছে না। হচ্ছে না বলবো না, সব স্তরেই আছে। মিডল ক্লাসের একরকম হচ্ছে, লোয়ার মিডল ক্লাসের একরকম হচ্ছে। তো ওইটা একটা জায়গা আছে। তো এরকম নয় যে একটা ধরুন একটা দূরান্তের গ্রাম, সেখানে যদি কারোর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেখানে কেউ যদি মানে কোনো একটা পরকীয়া করছে, কোনো ওয়াইফ, হাউস ওয়াইফ, ধরুন একটা গ্রামের একটা বধূ সে পরকীয়া করছে, সে হয়তো চট করে এটা কথাটা ভাবতে পারবে না। তাকে হয়তো যদি সম্পর্কটা করতে হয়, তাকে লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা চালিয়ে নিয়ে যেতে হবে। এরকম হতে পারে যে তার স্বামী খুব অত্যাচারী, তার জন্য তার এটা হচ্ছে। কিন্তু সেই জিনিসটা আমরা আবার মেট্রোপলিটন শহরে দেখছি যে তার সোসাইটিটা যদি হাই সোসাইটি হয়, তার কোনো প্রবলেম হচ্ছে না চট করে মুভ অন করতে, যে একটা সম্পর্ক ভেঙে আর একটা সম্পর্কে যাচ্ছি।
তো ডিসস্যাটিসফ্যাকশন, মনের ভেতর কষ্ট, সত্যিকারের ভালোবাসা পাওয়ার খিদে হয়তো সকলের। একদম। এবং মানে ওইটাই কারণ, যার কারণেই সম্পর্কগুলো এতটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। ওই যে একটা স্টেটাস আছে না ফেসবুকে, ইটস কমপ্লিকেটেড, আই থিঙ্ক এভরিথিং, অল রিলেশনশিপস আর কমপ্লিকেটেড। তো কোনো ইজি রিলেশনশিপ ওরকম নেই। প্লাস আজকালকার কিছু কাপল লিভ ইন করছে। ছেলেদের মধ্যে আমরা যেটা একটা ভালো ট্রেন্ড দেখছি, আজকালকার ছেলেরা ওরা না মানে অনেকটা বেশি সর্টেড, মানে অনেক বেশি ওপেন মাইন্ডেড, অনেক বেশি প্র্যাকটিক্যাল। সেই মেয়েদের ওপরে সে অহং জমিয়ে এটা মানতে হবে, ওটা করতে মানে হবে, সেটা যদি বলা যায় সেই দুনিয়া গেছে এখন। হ্যাঁ অনেকটাই চলে গেছে। তাও আবার কিছু কিছু ক্ষেত্রে আছে। তো আমার মনে হয় আজকালকার ছেলে মেয়েদের যাদের সম্পর্ক আছে তারা অনেকটা বেশি প্র্যাকটিক্যাল এবং কেরিয়ারটাকে খুব প্রায়োরিটাইজ করছে। মেয়েরা তো করছেই, ছেলেরা মেয়েরা দুই তরফেই কেরিয়ারটাকে খুব প্রায়োরিটাইজ করছে, এবং সেটা খারাপ কিছু নয়, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই কেরিয়ারটা প্রায়োরিটাইজ করতে গিয়ে কিছু কিছু জায়গায় ওরা বুঝতে পারছে যে আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল ভাবে অ্যাডজাস্ট না করলে এই লাইফস্টাইল, ফাইন্যান্সিয়াল এবং স্টেটাসটা মেনটেন করা সম্ভব না। সুতরাং আমি যদি একাই রোজগার করি, আমার বউকে রোজগার না করতে দিই, তাহলে আমার পক্ষে সেই স্টেটাসটা হয়তো মেনটেন করা সম্ভব না। তো দুজনে মিলে জয়েন্ট হয়ে সমস্ত কিছু রেসপন্সিবিলিটি শেয়ার করার যে ব্যাপারটা, সেটা আমাদের ভারতীয় পুরুষদের মধ্যে ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে। ইদানিং কেন, বেশ ধরুন 10-15 বছরের বেশি দেখা যাচ্ছে। তো আজকালকার ছেলেরা অনেক বেশি ইজি গোয়িং খানিকটা, এবং মধ্যবয়সী যারা পুরুষ আছে তাদের মধ্যে যারা এই ট্রেন্ডটাকে চট করে একসেপ্ট করে ফেলতে পেরেছে, তাদের সম্পর্কগুলো খুবই সুন্দর। বেসিক্যালি কি জানেন তো, একটা সম্পর্কের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে বন্ধুত্ব। সোলমেট মানে আমার যেটা মনে হয় যে বন্ধু হওয়াটা খুব দরকার। বন্ধু হতে গেলে বন্ধুর কাছে আমরা কি চাই? শুনবে, মানে একদম অবশ্যই, অথচ জাজ করবে না। একদম একদম। আমার যাই ক্যারেক্টার যাই হোক না আমি কেন। যতই রাগী হই, যতই অ্যাংজাইটি করি, মানে তুই ঠিক আছিস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যেটা করেছিস, বকলো ইয়ে করলো, কিন্তু তার ভালোবাসাটা বা কেয়ারটা কমবে না, যেটা আমাদের বন্ধুদের মধ্যেও থাকে, অনেক বন্ধুদের মধ্যে। সেই জিনিসটাই আমরা অ্যাকচুয়ালি চাই। সম্পর্কর বেসিক নিডটা হচ্ছে কম্প্যানিয়নশিপ, যার জন্য এই বিয়ের যে প্রথাটা, ম্যারেজের প্রথাটা সোসাইটিতে আনার পেছনে কিন্তু একেবারেই কোনো রকম ফিজিক্যাল নিডের ব্যাপার শুধু নয়, কিন্তু কারণটা ছিল একটা কম্প্যানিয়নশিপ। আপনি কোথায় কোম্পানি খুঁজে বেড়াবেন? আজকালকার দিনে তো কেউ কারোর জন্য কারোর সময় নেই। তো একটা ছেলে আর একটা মেয়েকে যদি একসাথে আটকে দেওয়া হয়, তাহলে কিছু হলেও তার দুঃখ সুখ যাই হোক সে ভাগ তো করবে। হ্যাঁ, আজকে অফিসে একটা গন্ডগোল হলে এসে আপনি আপনার হাজবেন্ডকে বললেন, কি হাজবেন্ড ব্যবসাটা কিছু হলো সে এসে ওয়াইফকে বললো, কি তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বললো। সেই জায়গাটা সবসময় এভরিওয়ান ইজ নট অ্যাভেলেবল। তো এইটা কিছু মানে ওই বৈবাহিক জীবনের প্রতিষ্ঠানটা, ম্যারেজ প্রতিষ্ঠানটা খারাপ কিছু নয়, তবে প্রত্যেকের যেটা যার মেন্টালিটি সেটা অ্যাবসলিউটলি ওকে। জাস্ট হোল ব্যাপারটা কেউ যদি বিয়ে করতে না চায়, যদি মনে হয় লিভ ইন সম্পর্কে থাকি, কোনো সম্পর্কের নাম দেব না, দ্যাট ইজ অলসো ফাইন। সবার নিজস্ব কিন্তু চয়েস সব ক্ষেত্রে যেটা আপনি বললেন, আপনার এই কথাটারই রেস ধরে সবার চয়েস আছে, যে সে বিয়ে নাই বা করলো, সে থাকতে চাইছে তার মতন। কিন্তু আমাদের এই সমাজের যে প্রেক্ষাপট, সেটা কিন্তু আমাদেরকে অন্য রকম ভাবে বুঝতে শিখিয়েছে, ভাবতে শিখিয়েছে। তো সমাজ তো অনেক সময় সেই জায়গাটাকে একসেপ্ট করছে না। তো এক্ষেত্রে সেই ক্লায়েন্টের কি সমস্যা আসতে পারে? ওই তো যে সমস্যাগুলো মানে ফেস করছে, সেটা হচ্ছে ওই মানে ফাইট করে যাওয়া সমাজের সাথে। সমাজ যতটা মানে মানসিক দিক থেকে ওপেন মাইন্ডেড হয়ে উঠবে, সেইটার জন্য তো কেউ না কেউ কোথাও না কোথাও কোনো ফাইট করেই হয়েছে। সব মানে সামাজিক ইস্যুগুলো, আজকে আপনি বিধবা বিবাহ বলুন, কি রিম্যারেজ বলুন, কি যা কিছুই, যে কোনো সামাজিক ইস্যু, সেগুলো ফাইট করতেই এসছে। এবার ফাইট করা মানে এতটাই না যে আমি সমাজের বাইরে চলে গেলাম ফাইট করতে আর কি। তো বুদ্ধিমানের মতন করে একটু সমাজের মধ্যে থেকেই ছোট ছোট হালকা জায়গায় ফাইট করা দরকার। যে ছেলেমেয়েরা মনে করছেন যে আমি বিয়ে করতে চাই না, আমি একাই সেলফ সাফিসিয়েন্ট কাজ করে আছি, অ্যাবসলিউটলি ওকে, সেটা তার চয়েস। কিন্তু শুধু চয়েসটা দেখলেও হবে না, আমার দায়িত্বটাও সেভাবে নিতে হবে, ম্যাচিউরলি সেটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো আজকালকার ছেলেমেয়েরা আমার মনে হয় সেটা পারে।
দে আর আর্নিং ওয়েল এনাফ, কেউই বসে নেই, কোনো মেয়ে কোনো ছেলে বসে নেই, হ্যাঁ সবাই কাজ করছে, কিছু না করছে করছে, প্রত্যেকটি হাউস ওয়াইফ আজকাল কাজ করে, মানে তাকে হ্যাঁ, ঘরে বসেও সে কিছু না কিছু করার আমার চেষ্টা একটা জিনিস করছে। খুব ভালো লাগে যে কোনো হাউসওয়াইফকে যদি তার বাড়ির থেকে অ্যালাউ না করে বাইরে গিয়ে কাজ করতে, এখনো তো সেরকম ফ্যামিলি আছে, হ্যাঁ, কিন্তু সে ঘরে বসে কিছু ঘরে করছে। বসে অ্যাটলিস্ট অনলাইন কিছু করছে, হুইচ ইজ ব্রিলিয়ান্ট। হ্যাঁ, যে আমাকে তো মানে আমার রেস্ট্রিকশনের মধ্যে আমি কি করতে পারছি, একদম, এটা একটা বিরাট বড় ব্যাপার। তো এই যে এত কিছু যদি দেখি যে যতগুলো কথা এত প্রসঙ্গ উঠে আসলো, সেখানে পজিটিভ ব্যাপারটাই কিন্তু উঠে আসলো, কিন্তু তবুও মানুষ মনের সমস্যায় ভুগছে অহরহ। তবু মানুষ চাইছে এমন কোনো মানুষকে যাকে গিয়ে একটু কাছে তার নিজের ব্যক্তিগত কথাগুলো সে বোঝাতে পারে, খুলে বলতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় যে সবকিছু তো যদি বলি ঠিকঠাক রয়েছে, সব তো এখন বেরোতে পারছি, মানে এখন এই যে যেটা এক্ষুনি আপনি বললেন যে অনলাইনেও আমরা চেষ্টা করছি কিছু কাজ করার ঘরে বসে, কিন্তু তবুও সমস্যাগুলো কেন আসছে? কেন মনের এই যে একটা যদি বলি যে টানা পড়েন কেন এই সম্পর্ককে নিয়ে? দেখুন এখন একটা ট্রেন্ড চলছে, মানে হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে কি সমাজ ওভাবে এগিয়ে যাচ্ছে, সেলফ লাভ, মানে নিজেকে ভালোবাসা খুব পজিটিভ জিনিস, পজিটিভ সাইকোলজি, নিজেকে ভালোবাসাই উচিত, সম্মান করাই উচিত, কিন্তু এই সেলফ লাভ থেকে সেটা যদি একটু বেড়ে গিয়ে, মাত্রাটা বেড়ে গিয়ে সেলফিশ হয়ে যায়, হ্যাঁ আত্মকেন্দ্রিক অতিরিক্ত হয়ে পড়ে, তখনই কিন্তু এই ঝগড়াগুলো হবে। কারণ বেশি আত্মকেন্দ্রিক হলে মুশকিলটা এই যে আমাদের যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মানে শুধু মানে আমি রোমান্টিক রিলেশনশিপ বা ম্যারেজের কথা বলছি না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সেখানেও ওই সেলফিশনেসটা একটু হয়তো ঢুকে পড়ছে, যে কেন আমি ওর টাইমে যেতে যাব, ও যেখানে বলেছে সেখানেই বা কেন আমি যাব, বা আমি ও যেহেতু বলছে আমি এতগুলো টাকা কেন খরচা করব। ইভেন মানে হোয়াটসঅ্যাপেও লোকে মেসেজ করা নিয়ে, সেটা নিয়েও একটা বন্ধুদের মধ্যে একটা কিন্তু রেষারেষি চলে, যে আমি যখন টাইম পাবো তখন তোর কথা রিপ্লাই দেবো, বা আমি যখন ফোন করব। এবার এই ইগোটা খেলতে খেলতে কি হচ্ছে যে আমার টাইমে তোকে মানতে হবে, তোর টাইমে আমাকে মানতে হবে, কেউ কেউ যারা অ্যাডজাস্ট করে নিচ্ছে, হ্যাঁ করে করে চলছে, এই ফাইটটা হওয়ার ফলে তখন সে একটা জায়গায় পৌঁছচ্ছে যে ঠিক আছে আই ডোন্ট কেয়ার, থাকলো থাকলো, না থাকলো না থাকলো, এই ব্যাপারটা এসে গেছে। এটা ওই একটু সেলফিশনেসের দিকে চলে যাওয়ার ফলে এইখান থেকে সূত্রপাত হচ্ছে একাকিত্বর। এরকম যদি সবার সাথে আই ডোন্ট কেয়ার করতে থাকি, তখন ঠিক আছে যারা একা থাকতে ভালোবাসে, ইটস ওকে ফর দেম, কিন্তু ওই একটা ডুয়েলিটি, কনফ্লিক্ট মনের মধ্যে কাজ করছে, যে আমি একা থাকতেও চাই, কিন্তু আবার যেতে গেলে সম্পর্কে আমাকে যে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ গুলো করতে হবে, সেগুলো আমি করতে পারছি না, সেগুলো আমি করতে রাজি নই, আইদার ভয় বা ইগো। তো এই জায়গাটা আমার মনে হয় যে কোনো প্রফেশনাল হেল্পের দরকার হলে নিশ্চয়ই আসতে পারে, বা একটু ওপেন হওয়া দরকার, মানে বেশি স্বার্থপর হয়ে গেলে একা হয়ে যেতে পারে। একেবারেই তাই, একেবারেই, সেটাই হ্যাঁ আর হ্যাঁ। কি, ওইটাই। তো এটা কি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসছে, অ্যারাইজ করছে, নাকি পুরুষদের ক্ষেত্রেও এরকম হচ্ছে, বা আপনাদের কাছে, আপনার কাছে এমনও ক্লায়েন্ট আছে যে সমস্ত পুরুষরা এরকম ধরনের হেল্প চাইতে আসছে আপনার না কাছে? না না, এরকম কোনো, এটা কোনো মানে জেন্ডার রিলেটেড কিছু নয় আর কি। যেটা আমরা খুব দেখতে পাচ্ছি যে এই রেড ফ্ল্যাগ, তারপরে রেড ফ্ল্যাগ রিলেশনশিপ মানে হচ্ছে যে কোনো একটা টক্সিক বয়ফ্রেন্ড বা টক্সিক গার্লফ্রেন্ড। আমি মাঝখানে শুধু একটুখানি কাটবো আপনাকে, আমাদের একজন ভিউয়ার্স বাপি অধিকারী উনি লিখেছেন, যারা একাকী ভাবে থাকে তারা কি ডাক্তারের কাছে যোগাযোগ করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই পারবেন। দেখুন মেন্টাল হেলথের ফিল্ডে যারাই কাজ করে তাদের একটা মানে ইয়েই হচ্ছে যে সবকিছু কনফিডেন্সিয়াল রাখা, কে আসছে কোথা থেকে আসছে সেই মানে ইয়েগুলোকে, খবরগুলোকে কখনোই মানে বলাও হয় না, জানানোও হয় না, এটা সব মেন্টাল হেলথ প্রফেশনালরাই করেন, সাইকিয়াট্রিস্ট হোক কি সাইকোলজিস্ট হোক। তো সেই নিয়ে ভাবার কিছু নেই। একা থাকলে যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমার কিছু হেল্পের দরকার, একটু কথা বলা, কাউন্সিলিং মানেই তো সে মানসিকভাবে মানে পাগল যেসব ধারণাগুলো সাইকো এসব নয়, কিন্তু কাউন্সিলিং মানে কিন্তু যে কেউ এসে মন খুলে কথা বলতে পারে, যেটা অন্য কাউকে বললে হয়তো একটা কিছু মানে তার জাজমেন্ট আসতে পারে, এইটাই। তো যেটা আপনি বলছিলেন যে একাকিত্ব যেটা চলে আসে, যেমন আমাদের ভিউয়ার্স উনিও লিখেছেন যে যদি একাভাবে সে থাকতে চায় তবে সে ডাক্তারের পরামর্শ, হ্যাঁ অবশ্যই ডাক্তারের পরামর্শ তো সে নিতেই পারছে, তার পাশাপাশি যদি বলা যায় যে মানে একটা ভালো বন্ধুর খোঁজ বোধহয় সবসময় সবাই করে থাকে, আর বোধহয় রিলেশনশিপের এটাই বোধহয় কোট আনকোট এটাই একটা
মেন ব্যাপার। যে কথাগুলো আসছিল, যে ডিভোর্সের যে বিষয়টা উঠে আসছিল, তো সেটার কিরকম ধরনের এখন আপনার কাছে কেস আসছে, কি ধরনের? ডিভোর্সের মেন কারণ একটা তো দেখতে পাচ্ছি পরকীয়া, সেকেন্ড আর একটা যেটা আমাদের মনে হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করার ক্যাপাসিটি দু তরফেরই কমে গেছে। সেটা কি অনেক লং রিলেশনশিপের ক্ষেত্রে এটা হচ্ছে, মানে দাম্পত্য জীবন তাদের সেরকম হচ্ছে, নাকি খুব রিসেন্টলি তাদের বিয়ে হয়েছে সেরকম ধরনের লং একটা আসছে? দাম্পত্য জীবন হলে না অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটি বেড়ে যাওয়ার কথা। কারণ সবকিছুই যেখানেই আপনি অনেকক্ষণ সময় দেবেন, মানে ওই ধরুন আপনি একটা শহর থেকে আর একটা শহরে পড়তে গেছেন এবং সেখানে হস্টেলে গিয়ে 1 মাসের মধ্যে আপনি দেখছেন খাওয়া দাওয়া অন্য, লোকজন অন্য, পরিবেশ অন্য, ইউ হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম, একটু নিজেকে অ্যাডজাস্ট করাতে সময় দিতে হবে। তো সুতরাং ওই জাম্পিং টু কনক্লুশন যে না আমি এটা পারবো না টলারেট করতে, এটা আমার দ্বারা হবে না, এরকম অনেক বাচ্চাদের ফিলিং হয়, টেনশন হয়, অনেক সময় চলে আসে। ঠিক সেরকম ভাবেই দাম্পত্য জীবনে একটু যদি সময় দেওয়া যায় না, তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটি দূর তরফ থেকেই বাড়ে। খুব রেয়ার কেসে দেখা যায় একেবারে এক তরফেরই অ্যাডজাস্টমেন্ট এবং একজন কিছুই করছে না। তবে হ্যাঁ, এখানে একটা গল্প আছে, কম্প্রোমাইজ আর অ্যাডজাস্ট করার না যে মাপটা কোনোদিন ইকুয়াল হয় না, কোনোদিন ওটা ওটা মানে একটু 19-20 হবেই, মানে একজনের কম্প্রোমাইজ লেভেলটা একটু বেশি থাকবে, এটা একদম বোধহয় খুব স্বাভাবিক এটা একটা বিষয়। মানে জাস্ট ফর্মালি বলার কথা যে মানে দুজনের তরফ থেকে, বাট দুজনের তরফের মধ্যে একটা উঁচু নিচু হয় এবং কখনো বেশি কেউ বেশি, এটা একটু হবেই। এই জায়গাটাকে মেনে নেওয়ার জায়গাটাও আছে। তো এক্ষেত্রে কি পুরুষরাও আসছে আপনার কাছে? হ্যাঁ একদমই। এরকম নয় যে শুনুন, এই যে ধারণাটা যে পুরুষরাই শুধু অত্যাচারী এবং তারাই সবসময় হার্ট করছে, তা কিন্তু নয়। মহিলারাও, অনেক মহিলাই আছেন যারা খুব কন্ট্রোলিং এবং ওই যে বললাম খুব আত্মকেন্দ্রিক, এবং অনেক পুরুষকেও মানসিকভাবে ওই আটকে ফেলে, যে মানে তার যেটা নিড সে মতন অপশন হিসেবে ট্রিট করছে, ফ্রেন্ড জোন করে দেয় ছেলেদের। যেটা প্রবলেম হচ্ছে যে সব রকম সিগন্যালই দিচ্ছে, প্রেমিকার মতন ঘুরছে, হাত ধরছে, মানে আইসক্রিম খাচ্ছে, সিনেমা দেখছে, কিন্তু মানে প্রপোজ করতে গেলে বলছে না আমি তো তোকে এইভাবে ভাবিনি, আমি তো তোকে বন্ধুর মতন দেখেছি। ওদের একটা বড় দুঃখ হচ্ছে ফ্রেন্ড জোন হয়ে যায়। আচ্ছা, মানে এরকম ধরনের ক্লায়েন্ট আপনার কাছে আসছে? অনেকেই আসে, মানে পুরুষদেরও এরকম নয় যে মানসিক সমস্যা বা এরকম ক্ষেত্রে আপনি তাদেরকে কি সাজেস্ট করেন, মানে কিভাবে তাদের গাইড করেন? দেখুন, কেস বাই কেস সবকিছু, এভরিথিং ইজ, মানে কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে খুব কাস্টমাইজড, মানে কোনো জেনারেল একে যেটা বলবো সেটা ওকেও বলবো এরকম ব্যাপার না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা, তার ব্যাকগ্রাউন্ড আলাদা, তার সিচুয়েশনটা আলাদা। তো সেই হিসেবে আমাকে তাকে একটু শুনতে হয়, তা যে কি নিয়ে সমস্যা হচ্ছে সেটা শুনতে 2-3টে সেশন চলে যায় বুঝতে, যে আর যার ব্যাপারে সে বলছে তাকে তো আমি চিনি না, বা তাকে আমি চেম্বারে দেখতে পাচ্ছি না, তো তার ভার্সনটাই শুনছি, এটা বুঝে অ্যানালিসিস করে যতটা হেল্প করতে পারি করি। তো সেক্ষেত্রে কি ওষুধের প্রয়োজন হয় না, সেটার কখনো মানে পুরো কথাতে গল্পতেই সেটা অনেকটাকে কাটিয়ে ওঠা যায়? ওষুধের প্রয়োজন যখন হয়, মানে যদি সে খুব বেশি ডিপ্রেস থাকে বা প্রচন্ড অ্যাংজাইটি হচ্ছে বা অন্য কোনো কারণে কোনো একটা অসুবিধে হচ্ছে, যে যদি মনে হয় যে এমনই কষ্ট হচ্ছে যে যেটা আউট অফ কন্ট্রোল এই মুহূর্তে, মানে সুইসাইডাল থটস আসছে বা কিছু, তখন ডেফিনেটলি আমি সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে পাঠিয়ে দিই। কারণ আমরা তো ওষুধ দিই না, আমরা সাইকোলজিস্ট, আমরা কাউন্সেলিং আর থেরাপি করি। আমাদের যখন মনে হয় যে ওষুধের ডেফিনেটলি প্রয়োজন আছে, তখন ডেফিনেটলি সাইকিয়াট্রিস্টের কাছে আমরা পাঠাই। তো প্রথমে একজন ক্লায়েন্ট কি করে বুঝবে যে তার সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে? যেমন আজকের আলোচনার বিষয়টাই হচ্ছে রিলেশনশিপ, এবং এই রিলেশনশিপটা যদি বলি, যেটা আমি শুরুতেই বললাম, যে ভাঙা গড়ার খেলা কিন্তু এই রিলেশনশিপের মধ্যে সবসময় হয়ে চলেছে। সেটা ছোট, মানে যারা একটু নবীন, একটু এখন সবে বুঝছে রিলেশনশিপকে, বা যারা একটু আগে রিলেশনশিপের সম্পর্কে ধারণা নিয়ে এসেছে, তারা সবের মধ্যে এই ব্যাপারটা চলছে। তো এই বিষয়টা কিরকম প্রভাব ফেলছে? এই বিষয়টা ওই একটাই প্রভাব, যে একাকিত্ব, সোলমেট খোঁজার চেষ্টা। তবে একটা কথা আমি একটু বলে দিতে চাই, যে সোলমেট না অ্যাকচুয়ালি ভাবে বানানো থাকে না, মানে ওই বাজিগারের মতন করে ঘোড়ায় করে এসে উদ্ধার করে নিয়ে যাবে, এটা কিন্তু হয় না।
এটা একটা ফ্যান্টাসি। কারণ ফ্যান্টাসির পেছনে কারণ আছে। ফ্যান্টাসি আমাদের জীবনে কেন হয়, তার কারণ হচ্ছে আমাদের জীবনে না এত কষ্ট প্রত্যেকেরই, এত কষ্ট নানান রকমের, হয়তো তার ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে, কাজ ওরিয়েন্টেড, স্কুলে তার কিছু প্রবলেম হয়েছে, তো আমাদের ফ্যান্টাসি লেভেলে আমরা এমন সবসময় একজনকে চাই ঠিক যেন সে মায়ের মতন আনকন্ডিশনাল ভালোবাসা এবং আমাকে গ্রহণ করে নেবে উইদাউট এনি জাজমেন্ট, মা এবং বাবার মতন। কিন্তু হয়তো ওই রকম কমপ্লিট ফ্যান্টাসি পাওয়া যায় না। তো কাজেই একটুখানি ওইটা একসেপ্ট করে নেওয়া যে সম্পর্কে একটা এফার্টের লেনদেন হয়। এই কথাটা খুব খারাপ, অনেকে বলে যে এখন তো সম্পর্ক মানেই হচ্ছে যে লেনদেনের সম্পর্ক, সবকিছু হচ্ছে স্বার্থের সম্পর্ক। স্বার্থ ইজ নট ব্যাড। কন্ডিশনাল লাভ যেটাকে আপনারা বলতে চাইছেন, স্বার্থ বলতে এখানে আমরা মিন করতে চাইছি এফার্টের লেনদেন, কে কতটা প্রচেষ্টা করছে। সেটা সবকিছু আমরা মেটেরিয়াল দিক থেকে বলছি না, টাকা পয়সার কথা বলছি না, আমরা বলতে চাইছি অনুভূতিগুলোরও তো লেনদেন মানে হচ্ছে। আমি অনুভূতি, এবং আমি আজকে আমার গার্লফ্রেন্ড বা আমার বউ রেগে চলে যেতে চাইছে, আমি কতটা এফার্ট দিচ্ছি তাকে রেখে দেওয়ার, এবং রেখে দেওয়ার পর আমি কি করলাম, আবার সেই একই একই ভুল করলাম না আবার ঠিক সেম ফর দ্য লেডি, যে সে মানে তার বর বা তার বয়ফ্রেন্ড তার উপর চটে যাচ্ছে, তাকে তুমি পাত্তা দিচ্ছ না বা সময় দিচ্ছ না, আমি সম্পর্কে ব্যাক করে তাকে নিয়ে এলাম, কিন্তু তারপরে আমি কতটা ম্যাচিওর রেসপন্সিবল যে আমি তাকে, সে যে কমপ্লেনগুলো করছে সেগুলো আমি কি গ্রাহ্য করছি। তো এফার্ট দু তরফের সবসময়, গিভ অ্যান্ড টেক, মিউচুয়াল ফান্ডের মতন। মানে গিভ অ্যান্ড টেক পলিসি পলিসি খারাপ কিছু না। তো এটা মনে রাখতে হবে, যারা সম্পর্কে কষ্ট পাচ্ছে এবং কাঁদছে, যদি মিউচুয়াল ফান্ড হয় তা সেখানে ইনভেস্ট করা উচিত না, যেখানে কোনো রিটার্ন নেই। তারপরে ব্যাপারটা কিন্তু ওটাই হলো যে, যদি একটু আগে বলা হচ্ছিল যে রিলেশনশিপ এমন আমরা ভাবি যে স্বার্থ, যেটা আপনি বললেন যে আমরা অনেক সময় এটা বলতে শুনি এখন তো রিলেশনশিপ স্বার্থের, কিন্তু স্বার্থটাও খারাপ নয় যদি সেটাকে ওভাবে দেখা যায়। তো আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে এই রিলেশনশিপ আজকে যেটা নিয়ে আজকে বিস্তরে আমরা আলোচনা করলাম, অনেকগুলো কথা এখানে উঠে আসলো, আপনি একজন মনস্তত্ত্ববিদ হিসেবে কি মেসেজ আপনি সকলের জন্য দেবেন? মেসেজটা আর কিছু না, মেসেজটা হচ্ছে একে অপরকে ভালোবাসুন। তাহলে আমার মনে হয় যে আমাদের যত বড় বড় মানে সাইকিয়াট্রিস্ট, সাইকো অ্যানালিস্টরা ছিল, ওনারা একটাই কথা বলতো যে ভালোবাসাই হচ্ছে একটা জিনিস যেটা দিয়ে পৃথিবীর সব কিছু ঠিক করা যায়। এটা সত্যি কথা, কিন্তু এটা খুব বোরিং কথা এবং খুব ইমপ্র্যাকটিক্যাল কথা, বাট ইট ইজ ট্রু। আপনারা দেখুন আপনাদের বাচ্চা কাচ্চাদের, হাজব্যান্ড ওয়াইফকে, বাবা মাকে, ভাই বোনকে একটু আনকন্ডিশনালি আপনার তরফ থেকে চেষ্টা করে দেখুন না। আমি বলছি না যে উল্টো দিক থেকে না সেই রেসপন্সটা পেলে কন্টিনিউ করবেন, বাট ট্রাই। কারণ ওই আমরাও যে আজকে কাউন্সেলিং করি না, প্রথম তত্ত্বটাই হচ্ছে ভালোবাসা। তো থেরাপির অনেক রকম সিস্টেম আছে, এই থেরাপি সেই থেরাপি, এই ওষুধ, কিন্তু আলটিমেটলি ইট ইজ লাভ। সেই ডাক্তারের কাছে আপনি যাবেন যে ডাক্তার আপনার সাথে খুব গুড বিহেভিয়ার করে, আপনাকে ভালোবাসে। মানে ও যে অর্ধেক রোগ যদি বলি যে আমি ওখানেই সেরে যায় তার ব্যবহারে, এইটাই। তো এই যে আনকন্ডিশনালি কাউকে গ্রহণ করে নেওয়া, তার খারাপ ভালো মিশিয়ে, এইটা যদি আমরা সবাই মিলে, যে সমাজ সবাই একটু 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 করে করতে থাকি, আমার মনে হয় হিলিংটা হবে। খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলেন ম্যাম আমাদেরকে। এবং সত্যি আজকের আমাদের যে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ছিল রিলেশনশিপ, খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটার মধ্যে কিন্তু অনেকটা ব্যাপ্তি ছড়িয়ে রয়েছে। সেটা যে একটু আগেই বললেন ম্যাম যে ভাই বোনের সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে, দাম্পত্য সম্পর্ক হতে পারে, মা বাবা বা যে কোনো রকমের বা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, কিন্তু সবের মধ্যে একটাই তিনি সারবর্তা যদি বলা যায় কথা, তিনি কিন্তু বললেন সকলকে যে ভালোবাসুন, অর্থাৎ ভালোবাসার ওপরে আর কিছু হয় না। এবং এটাই বোধহয় একটা সব থেকে বড় হিলিং পাওয়ার আমাদের সবার মধ্যে চলে আসে। তো যারা আমাদের ক্যামেরার ওপার থেকে শুনলেন, একটু হলেও নিশ্চয় মনটা আপনাদের একটু রিল্যাক্স অবশ্যই হলো। যদি কিছু আপনাদের জানতে হয় অবশ্যই আমাদের মতামত সেকশনে আমাদের কে আপনারা লিখে জানাতে পারেন, ম্যাম অবশ্যই তার উত্তর নিশ্চয়ই দেবে। আর যারা ওপারে তো রয়েছেন তাদের জন্য তো রইলই এই কথা। আর কেমন লাগলো এই অনুষ্ঠান অবশ্যই সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আমরা আজ এখান থেকে তো অবশ্যই বিদায় নিচ্ছি, তবে আবারও আগামী কোনো এপিসোড নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফের হাজির হয়ে যাব। আর তত